তখন আমি উত্তরায় আস্ত একটা দোতলা বাড়ি ভাড়া করে একা থাকি। ব্যক্তিগত কারণে স্বেচ্ছা নির্বাসন বলা যেতে পারে। রান্নাবান্না করার জন্য একজন বাবুর্চি রেখেছিলাম। তৃতীয় দিনে সে বাজার করার টাকা পয়সা নিয়ে বের হলো, আর ফিরল না। চাল, ডাল, তেল অনেক কিছু কিনতে হবে বলে সে 1500 টাকা নিয়েছিল। পরে দেখা গেল সেই টাকা ছাড়া আমার হাত ঘড়ি, চশমার খাপ এবং টেবিলে রাখা রাজশেখর বসুর চলন্তিকা ডিকশনারিটাও নিয়ে গেছে। ডিকশনারি নেবার কারণ কিছুতেই স্পষ্ট হচ্ছে না। যে বাজারের ফর্দে কাঁচামরিচের বানান লেখে কাঁচামরিচ, চলন্তিকা ডিকশনারির তার প্রয়োজন থাকলেও কাজে আসার কথা না। আমি ঠিক করে রাখলাম মিসির আলি সাহেবের সঙ্গে দেখা হলে প্রসঙ্গটা তুলব। চলন্তিকা ডিকশনারি সে কেন নিয়েছে এই ব্যাখ্যা নিশ্চয়ই দিতে পারবেন। এরপর দুবার তার সঙ্গে আমার দেখা হয়েছে, দুবারই ভুলে গিয়েছি। তৃতীয়বার যেন এই ভুল না হয় তার জন্যে লেখার টেবিলে রাখা নোট বইতে লাল বল পয়েন্টে লিখে রেখেছি, মিসির আলি, চলন্তিকা চুরি রহস্য। বর্ষার এক সন্ধ্যায় মিসির আলি উপস্থিত। তার সঙ্গে মাঝারি সাইজের টকটকে লাল রঙের একটা ফ্লাস্ক। তিনি বললেন, চা এনেছি, চা খাবার জন্য তৈরি হন। বলেই তিনি পাঞ্জাবির পকেট থেকে দুটা ছোট ছোট গ্লাস বের করলেন। আমি বললাম, বাসায় কাপ ছিল, পকেটে করে গ্লাস আনার দরকার ছিল না। মিসির আলি বললেন, যে চা এনেছি তা দামি চায়ের কাপে খেলে চলবে না। রাস্তার পাশে যেসব অস্থায়ী চায়ের দোকান আছে তাদের কাপে করে খেতে হবে এবং দাঁড়িয়ে খেতে হবে। আমি বললাম, দাঁড়িয়ে খেতে হবে কেন? মিসির আলি বললেন, ওইসব দোকানে একটা মাত্র বেঞ্চ থাকে, সেই বেঞ্চে কখনো জায়গা পাওয়া যায় না। দাঁড়িয়ে চা খাওয়া ছাড়া গতি কি? আরাম করে যে চাটা শেষ করবেন সেই উপায়ও নেই। ব্যস্ততার মধ্যে চা পান শেষ করতে হবে, কারণ গ্লাসের সংখ্যা সীমিত। অন্য কাস্টমাররাও অপেক্ষা করছে। শিশুর পিতা শিশুর অন্তরে লুকিয়ে থাকে, কথাটা যেমন সত্যি তেমনি সব বড় মানুষের মধ্যে একজন শিশু লুকিয়ে থাকে, তাও সত্যি। মিসির আলির মধ্যে লুকিয়ে থাকা শিশুটির কারণে আমাকে ফ্লাস্কের চা দাঁড়িয়ে ব্যস্ত ভঙ্গি দেখে শেষ করতে হলো। প্রতিটি খাদ্যদ্রব্যের জন্য পরিবেশ আলাদা করা থাকে। ভাপা পিঠা খেতে হয় উঠোনে, চুলার পাশে বসে। চীনাবাদাম খেতে হয় খোলা মাঠে, পা ছড়িয়ে অলস ভঙ্গিতে। আর মদ খেতে হয় কবিতার বই হাতে নিয়ে। তাই নাকি? মিসির আলি বললেন, আপনাদের কবি ওমর খৈয়াম সেরকমই তো বলেছেন। সঙ্গে রবে সুরার পাত্র, অল্প কিছু আহার মাত্র, আর একখানি ছন্দ মধুর কাব্য হাতে নিয়ে। মিসির আলিকে নিয়ে বারান্দায় বসলাম। ভালো বর্ষণ শুরু হয়েছে। বারান্দা থেকে উত্তরা লেকের খানিকটা চোখে পড়ছে। হলুদ সোডিয়াম ল্যাম্পের কারণে লেকের পানির সঙ্গে বৃষ্টির ফোঁটার মিলন দৃশ্য দেখা যাচ্ছে। মিসির আলি বললেন, আপনাকে একটা গল্প শোনাতে এসেছে। আমি বললাম, নিজেই গল্প শোনাতে চলে এসেছেন? ব্যাপারটা বুঝলাম না। আপনার গল্প শোনার জন্য তো অনেক ঝোলাঝুলি করতে হয়। আপনি হঠাৎ একা হয়ে পড়েছেন। সারা জীবন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আপনাকে ঘিরে ছিল, এখন কেউ নেই। আমি নিজেও নিঃসঙ্গ মানুষ। নিঃসঙ্গতা তবে আমার ভালোই লাগে, আপনার লাগার কথা না। গল্প বলে আপনাকে খানিকটা আনন্দ দেব। কোনো একটা সময় গল্পটা আপনি লিখেও ফেলতে পারেন। আমি বললাম, আনসলভড মিসির আলি? যে গল্পটা বলবো তার ব্যাখ্যা আমি বের করতে পারিনি। শুরু করুন। এখানে বলবো না, ঘরের ভেতরে চলুন। আপনার দৃষ্টি বৃষ্টির দিকে। একজন কথক শ্রোতার কাছে পূর্ণ অ্যাটেনশন দাবি করে। আমি গল্প বলবো আর আপনি বৃষ্টি দেখবেন, তা হবে না। গল্পের সঙ্গে আর কিছু লাগবে? মিসির আলি বললেন, চা এবং সিগারেট লাগবে। ফ্লাস্কে চা আছে, সিগারেট আছে আমার পকেটে। ভালো কথা, আমি আপনার জন্য একটা বই নিয়ে এসেছি, সার্জ ব্রেসলির লেখা লিওনার্দো দা ভিঞ্চি। বিশেষ করে
এই বইটি আনার কোনো কারণ আছে কি? মিসির আলি বললেন, আছে। কিছু বই আছে নিঃসঙ্গ অবস্থায় পড়তে ভালোই লাগে। এটা সেরকমই একটা বই। আমরা দুজন শোবার ঘরে ঢুকলাম। মিসির আলি বিছানায় পা তুলে আয়োজন করে গল্প শুরু করলেন। এত আয়োজন করে তাকে কখনো গল্প বলতে শুনিনি। আমি যে খুব চা প্রেমিক লোক তা কিন্তু নয়, তবে রাস্তার পাশে অস্থায়ী চায়ের দোকানে চা খেতে আমার ভালোই লাগে। কেন ভালো লাগে তা বলতে পারছি না, এটা নিয়ে কখনো ভেবে দেখিনি। শীতকালের দুপুর, বাসায় ফিরছি, পথে চায়ের দোকান দেখে রিক্সা দাঁড় করিয়ে চা খেতে গেলাম। অনেকদিন এত ভালো চা খাইনি। চমৎকার গন্ধ, চিনিও পরিমাণ মতো, ঘন লিকার। চা শেষ করে দাম দিতে গিয়েছি, দোকানে হাই তুলতে তুলতে বলল। দাম দিতে হবে না। আমি অবাক হয়ে বললাম, দাম দিতে হবে না কেন? আপনি আজ ফ্রি। ফ্রি মানে? দোকানে বিরক্ত মুখে বলল। প্রত্যেকদিন 5 জন ফ্রি চা খায়, আজ আপনি 5 জনের মধ্যে পড়ছেন। আর পেঁচাল পাততে পারবো না, বিদায় হন। জিজ্ঞাসাবাদ করে জানলাম, জৈনেক প্রবেচার স্যার দোকানিকে প্রতি মাসে শুরুতে 450 টাকা দেন, যাতে প্রতিদিন 5 জন কাস্টমারকে সে ফ্রি চা খাওয়াতে পারে। 3 টাকা করে কাপ, দিনে 15 টাকা, 30 দিনে 450। আমি জিজ্ঞেস করলাম, প্রফেসর সাহেবের নাম কি? নাম জানি না, কুদ্দুস জানে। কুদ্দুসে জিগান। কুদ্দুসকে? রুটি বেচে। সামনের গলির ভিতর ঢুকেন, 4-5টা বাড়ির পরে কুদ্দুসের ছাপড়া পাইবেন। কুদ্দুসও কি 5 জনকে ফ্রি রুটি খাওয়ায়? যে হে লাভ করে মেলা, ডেলি 70 টাকা পায়। 1-2 জনারে ফ্রি খাওয়ায়, বাকি টাকা মাইরা দেয়। প্রফেসর স্যারের ঘটনা বলেছি, উনি কোনো ব্যবস্থা নেন নাই। উনি থাকেন কোথায়? জানি না, কুদ্দুস জানতে পারে, তারা জিগান গিয়া। আমি কুদ্দুসের সন্ধানে বের হলাম। সে রাস্তার পাশে ছাপড়া গড়ে তুলে রুটি, ডাল এবং সবজি বিক্রি করে। শুকনো মরিচের ভর্তা ফ্রি। দেখা গেল সে প্রফেসর স্যারের নাম ছাড়া অন্য কিছুই জানে না। প্রফেসর সাহেবের নাম জামাল। কুদ্দুসকে জামাল স্যারের ওপর অত্যন্ত বিরক্ত মনে হলো। সে বলল, এমন ঝামেলার মধ্যে আছি, দুনিয়ার না খাওয়া মানুষ ভিড় কইরা থাকে ফ্রি খানার জন্য। 5 জনের বেশি খাওয়াতে পারি না, এরা বুঝে না। জামাল সাহেব কোথায় থাকেন জানো? জানি না। এই এলাকাতেই কি থাকেন? আরে বললাম তো জানি না। ওনার বয়স কত? চেহারা কেমন? রোগা পাতলা, মাথায় চুল কম, গায়ের রং ময়লা, চশমা আছে। বয়স কত বলতে পারবো না। এখন যান, ত্যাক্ত করেন না, ঝামেলায় আছে। আমার জন্য জামাল সাহেবকে খুঁজে বের করা কোনো সমস্যা নয়। বাসার ঠিকানা বের করে এক ছুটির দিনে সকাল 11টার দিকে উপস্থিত হলাম। একতলা বাড়ি, সামনে বাগান, বাগানে দেশি ফুলের গাছ, কামিনী, হাসনাহেনা এইসব। বিশাল একটা কেয়া গাছের সামনে ঝোপ দেখলাম। বাড়ির সামনে কেউ সাপের ভয়ে কেয়া গাছ লাগায় না, উনি লাগিয়েছেন। বাঁশের একটা গেটের মতো আছে, গেট বিখ্যাত নীলমণি লতা। বিখ্যাত কারণ নীলমণি লতা রবীন্দ্রনাথের দেওয়া। বড় গাছের মধ্যে একটা কদম গাছ এবং একটা বকুল গাছ। অচেনা একটা বিশাল গাছও দেখলাম। কলিং বেল চাপ দিতেই 10-11 বছরের এক কিশোরী দরজা খুলে দিল। আমি অবাক হয়ে কিশোরীর মুখের দিকে তাকিয়ে আছি। অবাক হওয়ার কারণ, এমন মিষ্টি চেহারা। আমার প্রথমে জিজ্ঞেস করা উচিত, এটা কি জামাল সাহেবের বাড়ি? তা না করে আমি বললাম, কেমন আছো মা? চাচা আমি ভালো আছি। এই গাছটার নাম কি? ছাতিম গাছ, অনেকে বলে ছাতিয়ান। জামাল সাহেব তোমার কে হন? বাবা। উনি কি বাড়িতে আছেন? বাজার করতে গেছেন। চাচা ভেতরে এসে বসুন, বাবা চলে আসবেন।
মা, তোমার নামটা কি? আমার নাম ইথেন। বাবা কেমিস্ট্রির টিচার তো, এই জন্য আমার নাম রেখেছেন ইথেন। চাচা ভেতরে আসুন তো। আমি ভেতরে ঢুকে বসলাম। বসার ঘরে শীতল পাটি বিছানো। শীতল পাটির উপর বেতের চেয়ার। দেওয়ালে একটাই ছবি, জল রঙে আঁকা ঢাকা শহরের বৃষ্টি। এই একটা ছবি ঘরটাকে বদলে ফেলেছে। ঘরটায় মিষ্টি স্বপ্ন তৈরি করেছে। মনে হচ্ছে আমি নিজেও এই ঘরের স্বপ্নের অংশ হয়ে গিয়েছি। ইথেন আমাকে লেবুর শরবত বানিয়ে খাওয়ালো এবং মাথা দুলিয়ে গল্প করতে লাগলো। আমাদের কাজের মেয়েটার নাম শুনলে আপনি চমকে উঠবেন। নাম বলবো চাচা? বলো। ওর নাম সুধা রানী। সুধারানী নাম শুনে আমি চমকাবো কেন? কারণ নামটা হিন্দু, কিন্তু সে মুসলমান। সপ্তাহে সে একদিন ছুটি পায়। আজ তার ছুটি। সে ঘরেই আছে, কিন্তু কোনো কাজ করবে না। এক কাপ চা পর্যন্ত নিজে বানিয়ে খাবে না। আমাকে বলবে, ইথু এক কাপ চা দাও। আমাকে সে ডাকে ইতু। ছুটির দিনে রান্না কে করে? তোমার বাবা? আমি বাবাকে সাহায্য করি। বাবা লবণের আন্দাজ করতে পারে না, আমি লবণ চেকে দেই। আজ আমি একটা আইটেম রান্না করব। কোন আইটেম? আগে বলবো না, আপনি খেয়ে তারপর বলবেন কোনটা আমি রেঁধেছি। আচ্ছা মা, তুমি আমাকে চেনো না, আজ প্রথম দেখলে। আমি কি জন্য এসেছি তাও জানো না। আমাকে দুপুরের খাবারের দাওয়াত দিয়ে বসে আছো। হ্যাঁ, কারণটা বলবো? বলো। আমার মা তখন খুবই অসুস্থ। বাবা মাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে এসেছেন, যেন মার মৃত্যুর সময় আমি এবং বাবা মার দুই পাশে থাকতে পারি। কাঁদতে ইচ্ছে হলে আমি যেন চিৎকার করে কাঁদতে পারি। হাসপাতালে তো চিৎকার করে কাঁদতে পারবো না, অন্য রোগীরা বিরক্ত হবে, তাই না চাচা? হ্যাঁ। এক রাতে মার অবস্থা খুব খারাপ হলো। আমি ঘুমাচ্ছিলাম। বাবা আমাকে ঘুম থেকে তুলে মার কাছে নিয়ে গেলেন। মা বললেন, আমার ময়না সোনা চাঁদের কণা ইথেন, বাবু কেমন আছো? আমি বললাম, ভালো আছি মা। মা বলল, মা গো, আমি তো চলে যাব, মন খারাপ করো না। আমি বললাম, আচ্ছা। মা বলল, আমি থাকবো না, তুমি তোমার বাবার সঙ্গে থাকবে, বড় হবে, অনেকের সঙ্গে তোমার পরিচয়ও হবে। যেসব পুরুষ মানুষ তোমাকে প্রথমেই মা ডেকে কথা শুরু করবে, ধরে নিবে এরা ভালো মানুষ, কারণ তুমি খুব রূপবতী হবে। অতি অল্প পুরুষ মানুষই অতি রূপবতীদের মা ডাকতে পারে। এই বিষয়টা আমি জানি, কারণ আমিও অতি রূপবতীদের দলের। এই গল্পটা থাকুক মা, তুমি কাঁদতে শুরু করেছ। আমি কান্না সহ্য করতে পারি না। গল্পটা তো শেষ হয়ে গেছে, আর নাই। আপনি আমাকে মা ডেকে কথা শুরু করেছেন তো, এই জন্য আমি জানি আপনি আমার আপনজন। চাচা ম্যাজিক দেখবেন? তুমি ম্যাজিক জানো নাকি? অনেক ম্যাজিক জানি। দড়ি কেটে জোড়া দেবার ম্যাজিক, কয়েন অদৃশ্য করার ম্যাজিক, অঙ্কের ম্যাজিক। কার কাছে শিখেছ? বই পড়ে শিখেছি। আমার জন্মদিনে বাবা আমাকে একটা বই দিয়েছেন। বইয়ের নাম ছোটদের ম্যাজিক শিক্ষা। সেখান থেকে শিখেছি। আমি ঠিক করেছি বড় হয়ে আমি জুয়েল আইচ আঙ্কেলের কাছে ম্যাজিক শিখব। আচ্ছা চাচা, উনি কি আমাকে শেখাবেন? শেখানোর তো কথা। আমি যতটুকু জানি উনি খুব ভালো মানুষ। ইথেন আয়োজন করে ম্যাজিক দেখালো। দড়ির কাটার ম্যাজিকে প্রথমবার কি যেন একটা ভুল করলো, কাটা দড়ি জোড়া লাগলো না, দ্বিতীয়বারে লাগলো। আমি বললাম, এত সুন্দর ম্যাজিক আমি আমার জীবনে কম দেখেছি মা। সত্যি বলছেন চাচা? অবশ্যই সত্যি বলছি। ম্যাজিক দেখানোর সময় ম্যাজিশিয়ানের মুখে একটা হাসি হাসি ভাব থাকলেও তাদের চোখে কুটিলতা থাকে। দর্শকদের তারা প্রতারিত করছে এই কারণে কুটিলতা। ম্যাজিকের বিষয়টাও তাদের কাছে থাকে না, কারণ কৌশলটা তারা জানে। তোমার চোখে কুটিলতা ছিল না, ছিল আনন্দ ও বিষয়বোধ। জামাল সাহেব বাজার নিয়ে ফিরলেন।
আমাকে তার মেয়ের সঙ্গে ঘরোয়া ভঙ্গিতে গল্প করতে দেখে মোটেই অবাক হলাম না। যেন আমি তার দীর্ঘদিনের পরিচিত কেউ, ভদ্রলোক, স্বল্পভাষী এবং মৃদুভাষী। সারাক্ষণই তার ঠোঁটের কোণায় হাসি লেগে থাকতে দেখলাম, যেন তো সারাক্ষণই তার চোখের সামনে আনন্দময় কিছু ঘটছে এবং তিনি আনন্দ পাচ্ছেন। 5 জনকে রুটি খাওয়ানো এবং চা খাওয়ার প্রসঙ্গে বললেন, খেয়াল আর কিছু না, খেয়ালের বশে মানুষ কত কি করে। 5 সংখ্যাটি কি বিশেষ কিছু? না রে ভাই, আমি পিথাগোরাস না যে সংখ্যা নিয়ে মাথা ঘামাবো। আমি সামান্য কেমিস্ট। আমি বিদায় নিতে গেলাম, তিনি খপ করে আমার হাত ধরে বললেন, পাগল হয়েছেন? দুপুরে খাওয়া দাওয়া করে তবে যাবেন। আমার মেয়ের আপনি অতিথি। ওই ছড়াটা জানেন তো, আমি আসছি আতকা আমারে বলে ভাত খা। ভদ্রলোক হাসতে হাসতে ভেঙে পড়লেন, যেন এমন মজার ছড়া তিনি আর জীবনে শোনেননি। তিনি মেয়েকে ডেকে বললেন, ইথেন, তোর চাচু কি বলে শুনে যা। তোর চাচু বলছে আমি আসছি আতকা, আমারে বলে ভাত খা। আমি পুরোপুরি ঘরের মানুষ হয়ে দুপুরে তাদের সঙ্গে খেলাম। খাবারের আগে আমাকে টাওয়াল লুঙ্গি দেওয়া হলো, নতুন শাওয়ারের মোড়ক খুলে দেওয়া হলো, আমাকে গোসল করতে হলো। আমি দীর্ঘজীবন পার করেছি। এই দীর্ঘজীবনে বেশ কয়েকবারই নিতান্তই অপরিজনদের ভালোবাসায় সিক্ত হয়েছে। ওই যে গানটা আছে না, আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব। খাবার টেবিলে ইথান বলতে লাগলো, বাবা, তুমি চাচুকে মার গল্পটা বলো। কিভাবে তোমাদের বিয়ে হয়েছে সেটা বলো। আরেকদিন বলি মা। আজই বলতে হবে, কারণ চাচু আর আসবে না। কি করে জানো উনি আর আসবেন না? আমার মন বলছে, আমার মন যা বলে তাই হয়। জামাল সাহেব গল্প শুরু করলেন। অস্বস্তি নিয়েই শুরু করলেন। জামাল সাহেবের জবানিতে গল্পটা ঠিক এরকম। আমি তখন ক্লাস 8-এ পড়ি। বৃত্তি পরীক্ষা দেব, মন দিয়ে পড়ছি। বৃত্তি পেলে বাবা মাকে একটা সাইকেল কিনে দিবেন বলেছেন। নতুন সাইকেলের লোভে পড়াশোনা, বৃত্তি পাওয়ার লোভে না। একদিন অঙ্ক করছি, হঠাৎ অঙ্ক বইয়ের ভেতর থেকে একটা মেয়ের পাসপোর্ট সাইজ ছবি বের হয়ে এলো। 6-7 বছর বয়সী মেয়ের ছবি। ছবির পেছনে লেখা জেসমিন। একজন সেই ছবি সত্যায়িত করেছেন। যিনি সত্যায়িত করেছেন তার নাম এস রহমান, জেলা জজ। আমি কিছুতেই ভেবে পেলাম না এই ছবি কোত্থেকে এলো। আমার অঙ্ক বই কে ঘাটাঘাটি করবে? বাবাকে ছবিটা দেখালাম। বাবা বললেন, কে এই মেয়ে? আশ্চর্য তো। আচ্ছা যা, খুঁজে বের করছি। এটা কোনো ব্যাপারই না, জেলা জজ রহমান সাহেবের পাত্তা লাগালেই হবে। ছবিটা রেখে দে, চাইলে দিবি। আমি আমার সুটকেসে ছবিটি রেখে দিলাম। বাবা কখনো ছবি চাইলেন না, বাবার স্বভাবই এরকম। যে কোনো ঘটনা শুরুতে খুব গুরুত্বের সঙ্গে নেবেন, ঘন্টা 3-এর মধ্যে ঘটনার সব গুরুত্ব হারাবে। তার প্রায় 2.5 বছর পরের কথা। ঢাকা কলেজে ভর্তি হতে গিয়েছি। ফর্ম, অ্যাটেস্টেড ছবি হেড ক্লার্ক সাহেবকে জমা দিলাম। তিনি সবকিছু খুঁটিয়ে দেখে বললেন, 2 কপি ছবি দিতে হবে, 3 কপি কেন? এটা তো তোমার ছবিও না। তিনি যে ছবি ফেরত দিলেন সেটা ওই জেসমিন মেয়েটার ছবি, তবে আগের ছবি না, অন্য ছবি। এতই সুন্দর ছবি যে একবার তাকালে চোখ ফেরানো অসম্ভব ব্যাপার। আমি জেসমিনের 3য় ছবিটা পেলাম তার 2 বছর পর। রিক্সা থেকে নামার সময় রিক্সাওয়ালাকে মানিব্যাগ বের করে ভাড়া দিচ্ছি। রিক্সাওয়ালা বলল, স্যার, মানিব্যাগ থেকে কি যেন পড়ছে। তাকিয়ে দেখি একটা ছবি, জেসমিন নামের মেয়েটার ছবি। মেয়েটা এখন তরুণী, সৌন্দর্যে লাবণ্যে ঝলমল করছে।
ছবিগুলি কোত্থেকে আমার কাছে আসছে তার কোনো হদিস বের করতে পারলাম না। এক ধরনের ভয় এবং দুশ্চিন্তায় অস্থির হয়ে গেলাম। সবচেয়ে ভয় পেলেন আমার মা। তিনি পীর সাহেবের কাছ থেকে তাবিজ এনে গলায় এবং কোমরে পরালেন। জামাল সাহেব দম নেওয়ার জন্য থামলেন। আমি জিজ্ঞেস করলাম, ছবিগুলো যে একই মেয়ের সে বিষয়ে আপনি নিশ্চিত? জি। জেসমিনের ঠোঁটের নিচে বাঁদিকে একটা লাল তিল ছিল। একই রকম তিল আমার মেয়ে ইথেনের ঠোঁটের নিচেও আছে। জেনেটিক ব্যাপার। যাই হোক, সব মিলিয়ে আমি 5 বার মেয়েটির ছবি পাই। আমি যে 5 জনকে চা এবং রুটি খাওয়াই তার পেছনে হয়তো অবচেতনভাবে 5 সংখ্যাটি কাজ করেছে। 3বার ছবি পাওয়ার ঘটনা শুনলাম, বাকি 2বার কিভাবে পেলেন বলুন? শেষবারেরটা শুধু বলি। শেষবার যখন ছবি পাই তখন আমি আমেরিকায় মোরহেড স্টেট ইউনিভার্সিটিতে অ্যালকালয়েডের উপরে পিএইচডি ডিগ্রির জন্য কাজ করছি। জায়গাটা নর্থ ডেকোটায়, কানাডার কাছাকাছি। শীতের সময় প্রচণ্ড ঠান্ডা পড়ে, টেম্পারেচার শূন্যের অনেক নিচ পর্যন্ত নামে। আমি গরম একটা ওভারকোট কিনেছি, তাতেও শীত আটকায় না। একদিন লাইব্রেরিতে গিয়েছি। লাইব্রেরিয়ানের হাতে ওভারকোটের পকেটে রাখা লাইব্রেরি কার্ড দিলাম। লাইব্রেরিয়ান কার্ড হাতে নিয়ে বলল, ইয়োর ওয়াইফ ভেরি প্রিটি। আমি অবাক হয়ে দেখলাম লাইব্রেরি কার্ডের পকেটে জেসমিনের ছবি। এই ছবি কোনো একটা পুরানো বাড়ির ছাদে তোলা। ছাদের রেলিং দেখা যাচ্ছে, রেলিংয়ে কিছু কাপড় শুকাতে দেওয়া হয়েছে। জেসমিন বসা আছে একটা বেতের মোড়ায়, তার হাতে একটা পিরিচ, মনে হয় পিরিচে আচার, কারণ জেসমিনের চারদিকে অনেকগুলি আচারের শিশি রোদে শুকাতে দেওয়া হয়েছে। ছবির মেয়েটির সঙ্গে কোনোদিন দেখা হবে ভাবিনি, দেখা হয়ে গেল। দেশে ফিরেছি, বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করেছি। একদিন নিউ মার্কেটে গিয়েছি স্টেশনারি কিছু জিনিসপত্র কিনতে। হঠাৎ একটা বইয়ের দোকানের সামনে মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। মনে হলো এক্ষুনি অজ্ঞান হয়ে যাব। কিভাবে নিজেকে সামলালাম জানি না। আমি লাজুক প্রকৃতির মানুষ। সব লাজ লজ্জা বিসর্জন দিয়ে ছুটে গেলাম। মেয়েটির পাশে দাঁড়ালাম। সে চমকে তাকালো। আমি বললাম, আপনার নাম কি জেসমিন? মেয়েটি হ্যাঁ সূচক মাথা নাড়ল। আপনি কি কোনো কারণে আমাকে চেনেন? সে না সূচক মাথা নাড়ল। আমি বললাম, আপনার কিছু ছবি আমার কাছে আছে। আমার ছবি? হ্যাঁ, বিভিন্ন বয়সে আপনার 5টা ছবি। বলেই দেরি করলাম না, পকেট থেকে মানি ব্যাগ বের করলাম। তখন আমি 5টা ছবি সবসময় সঙ্গে রাখতাম। আমি বললাম, এগুলি কি আপনার ছবি? জেসমিন হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমার কাছে মনে হলো তার ঠোঁটের কোণে হালকা হাসি রেখা। আমি বললাম, এই ছবিগুলি আমার কাছে কিভাবে এসেছে আমি জানি না, আপনার কি কোনো ধারণা আছে? জেসমিন জবাব দিল না। আমি কি আপনার সঙ্গে কোথাও বসে এক কাপ চা খেতে পারি? আমি চা খাই না। তাহলে আসুন আইসক্রিম খাই। এখানে ইগলু আইসক্রিমের একটা দোকান আছে। আইসক্রিম খেতে ইচ্ছা করছে না। আপনাকে আইসক্রিম খেতে হবে না, আপনি আইসক্রিম সামনে নিয়ে চুপচাপ বসে থাকবেন। প্লিজ প্লিজ প্লিজ। চলুন। 7 দিনের মাথায় জেসমিনকে বিয়ে করলাম। বাসরাতে সে বলল, ছবিগুলি কিভাবে তোমার কাছে গিয়েছে আমি জানি, কিন্তু তোমাকে বলবো না। তুমি জানতে চেও না। আমি জানতে চাইনি। এই গ্রহের সর্বশ্রেষ্ঠ মেয়েটিকে স্ত্রী হিসেবে পেয়েছি, আর কিছু আমার প্রয়োজন নেই। তাছাড়া
কম জানার ব্যাপারটায় সুখ আছে। ইগনোরেন্স ইজ ব্লিস। আপনি কি জেসমিনের 5টা ছবি দেখতে চান? চাই। ছবি দেখলে আপনি চমকাবেন। আমি ছবি দেখলাম এবং চমকালাম, অবিকল ইথেনের মতো। দুজনকে আলাদা করা অসম্ভব বলেই মনে হলো। আমি পড়াই বিজ্ঞান, যে বিজ্ঞান রহস্য পছন্দ করে না, কিন্তু আমার জীবন কাটছে রহস্যের মধ্যে। অদ্ভুত না? অদ্ভুত তো বটেই। আচ্ছা, ছাদে জেসমিনের যে ছবিটা তোলা হয়েছে, চারিদিকে আচারের বোতল, সে বাড়িটা কি দেখেছেন? সেরকম কোনো বাড়িতে জেসমিনরা কখনো ছিল না। ছবি বিষয়ে এটুকুই শুধু জেসমিন বলেছে। আমি বিদায় নিয়ে ফিরছি। জামাল সাহেব আমাকে গেট পর্যন্ত এগিয়ে দিলেন। শেষ মুহূর্তে বললেন, আমার মেয়ে ইথেন কিছুদিন আগে হঠাৎ করে বলল তার মার ছবি কিভাবে আমার কাছে এসেছে তা সে জানে, তবে আমাকে কখনো বলবে না। আমি বলেছি, ঠিক আছে মা, বলতে হবে না।